বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এসে গেছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ? শাহনাজ 108 দেখতে পাচ্ছি আমি। জি মিস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই রিনেম করো নাম আর রোলটা দিয়ে, যাতে আমি রোলটা দেখতে পাই। সবাই পরীক্ষার কথা জেনেছো তোমরা? জি মিস। শুনতে পাচ্ছ? হ্যাঁ মিস। আচ্ছা, তোমাদের এমনি ছোট্ট একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম, গত সপ্তাহে বলেছিলাম। সেটার প্রয়োজন নাই, এখন আমি আলোচনা করি, কি বলো? ঠিক না? তোমাদের মতামত কি বলো তো? জি মিস, আলোচনাই করেন আজকে। হ্যাঁ, বলো তো কোনটা অসুবিধা তোমাদের? আমরা তো অনেক আগেই আমাদের কোর্স শেষ করেছি। আমি আজকে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব ভাবছি, তোমরা কি বলো? দ্বিতীয় অধ্যায়টা প্রথম পত্রের অনেক বড় না? জি ম্যাডাম। হ্যাঁ মিস, ওইখানে মেইনলি প্রবলেম গুলো বেশি। হ্যাঁ, আজকে এটা নিয়ে আমি আলোচনা করব। আমি বলতে থাকি, তোমরা আচ্ছা আরেকটা কাজ করতে পারো, এই যে চ্যাট বক্সে রোলগুলো লিখে দিতে পারো, বুঝছো? দেখতে পাও? মিস আরেকবার বলবেন? চ্যাট বক্সে রোল লিখে দিতে পারো আসসালামু যারা যারা আলাইকুম ম্যাম। উপস্থিত আছে। মিস আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও বাবা, তাহলে আমার সময়টা বাঁচবে। হ্যাঁ, এই যে 149, 118 যারা লিখেছো এভাবে লিখে দাও। হ্যাঁ, এভাবে লিখে দিলে আমি চট করে তুলে নিতে পারবো। 108, হ্যাঁ লিখে দাও। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডামের ইয়া করা মিউট করা। হ্যাঁ দেখো, এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মনে আছে তোমাদের? এটা বলো তো, এখান থেকে কি কি অসুবিধা আমাকে বলো।
এটা আবার আমি দেখাচ্ছি, দেখো পৃথিবীর 3টা ভাগে বিভক্ত অভ্যন্তর ভাগটা। এটার মধ্যে দেখো অশ্বমণ্ডল যে উপরের অংশটা, অশ্ব মানে কি তোমাদের মনে আছে? অশ্ব মানে হলো শিলা, মধ্যভাগ গুরুমণ্ডল এবং সবশেষে রয়েছে কেন্দ্রমণ্ডল। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই অধ্যায়ে কি কি আছে? এই অধ্যায়টা আসলে অনেক বড়, তাই না বলো? অভ্যন্তরীণ গঠন, তারপর বিভিন্ন রূপ, অবস্থান, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। সমোন্নতি রেখাটা লাগবে না এখন, বুঝছো? এটা তো ব্যবহারিক, ব্যবহারিক লাগবে না এখন, তো অবজেক্টিভই হবে প্রশ্ন। আর ভূত্বক, পৃথিবীর অভ্যন্তর, এটা তো এখানকারই। এই যে এই অধ্যায়ে আমরা কি কি শিখবো। আচ্ছা, আমরা মনে হয় পরীক্ষার আগে আজকে সহ 2টা ক্লাস পাবো, তাই না বলো? জি ম্যাম। তাই না? হ্যাঁ, তো আমাকে বলো কোনটা কোনটা বেশি মিস একটা অসুবিধা। কোশ্চেন। হ্যাঁ বলো মিস আমাদের বলো। রেজাল্ট কি সিটির উপর বেস করে হবে নাকি এই যে রিসেন্ট যে এক্সামটা দিব অনলাইনে সেটার উপর ভিত্তি করে হবে? এখন আমরা জানি না বাবা, তবে হতে পারে যে দুটোই কাউন্ট হবে, এমনও হতে পারে। তোমরা স্ক্রিনের উপরে দাগ দিও না। কে দাগ দিচ্ছ কেন? স্ক্রিনে দাগ দিচ্ছ কেন? দাগ দিও না। এখনো আমরা জানি না, তবে দুটোই হয়তো বিবেচনা করা হতে পারে। সিটি পরীক্ষায় কেমন নাম্বার ছিল তোমাদের? মিস কয়েকটাতে ভালো পরীক্ষায় আর কয়েকটাতে খারাপ, ঠিক ছিল না। ম্যাডাম ভালো না, আমি তো পরীক্ষা দিতেই ভূগোলে পারি কেমন? না ম্যাডাম, লাস্টের জিওগ্রাফিতে দিকে। কেমন? জিওগ্রাফিতে কেমন ছিল বাবা নাম্বার? ম্যাম মনে? জিওগ্রাফিতে ভালোই মোটামুটি। আচ্ছা, এই পরীক্ষাটা কিন্তু খুব ভালোভাবে দিবা, খুব সিরিয়াসলি, খুব করে পড়ো। কারণ সাধারণত ইয়ার ফাইনালে গতবার সবাইকে প্রমোশন দেওয়া হয় নাই কিন্তু, বুঝছো? আচ্ছা দেখো, এই যে এই ব্যাসগুলো পড়বা, আমি খুব দ্রুত তোমাদের এই অধ্যায়টা যাবো আর কি। বড় প্রশ্ন, বড় তো, একবার তো পড়াই আছে। যে কোনগুলা বেশি দরকারি দেখো। নিরক্ষীয় ব্যাসার্ধ কত, মেরুরেখা বরাবর ব্যাসার্ধ কত পৃথিবীর, এগুলো দেখবা। তারপর পৃথিবীর যে 3টা স্তর, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই যে জানো তোমরা। এই যে ছবিটা দেখছো, দেখতে পাও? ছবিতে এই কালো অংশটা কি বলো, বলো তো? ম্যাডাম কেন্দ্র কেন্দ্রমণ্ডল। বলো। কেন্দ্রমণ্ডল। মাঝখানেরটা গুরুমণ্ডল। এটা হ্যাঁ গুরুমণ্ডল কিন্তু দুইটা, এই দুইটা, এটা জি ম্যাডাম। বহিঃগুরুমণ্ডল আর এটা অন্তঃগুরুমণ্ডল। আর একদম উপরেরটা অশ্বমণ্ডল। অশ্ব বানানটা তোমরা খেয়াল করো, স্বরে অ, তালব্য শয়ে ময়ে যুক্ত। তোমরা কিন্তু এটা তালব্য শয়ে বয়ে যুক্ত না। তালব্য শ ব যুক্ত করলে কি হয় বলো তো? ঘোড়া গোড়া হয়। হ্যাঁ, আর এই অশ্ব মানে কি? শিলা। শিলা। শিলা, যে মাটি আমরা যে ভূপৃষ্ঠের উপর বসবাস করি, সেই শিলা। আচ্ছা, এরপর এই যে অশ্বমণ্ডল বা ভূত্বক, ভূত্বকের গড় গভীরতা কত? সমুদ্রের তলদেশে কম, আর পাহাড়ের তলদেশে আবার বেশি। হ্যাঁ, আর এটা তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর যে ভূত্বক আছে, ভূত্বকের এখানে দেখো, ভূত্বকের কয়টা স্তর মনে আছে তোমাদের? শিয়াল স্তর আর সীমা স্তর। সীমাস্থ। হ্যাঁ, আমাকে বলিও কোনটা বেশি, আরো বেশি আলোচনা করব, কোনটা বেশি অসুবিধা বলো। আগে বলে নেই, শিয়াল স্তরে আবার কি কি থাকে বলো তো? সিলিকন আর অ্যালুমিনিয়াম, তাই না? সিলিকন আর জি ম্যাম। অ্যালুমিনিয়াম মিলে নাম হয়েছে সিলিকন। একে বলে দেশীয় ভূত্বক। প্রশ্ন কিন্তু সরাসরি থাকবে না, একটু ঘুরায় থাকবে, খেয়াল করে পড়িও। হ্যাঁ, একটু ঘুরায় থাকবে। সরাসরি যে ধরো বই পেয়ে গেলা সরাসরি, এরকম নাও হতে পারে। একটু বুদ্ধি খাটায় প্রশ্ন দিতে হবে, যেহেতু এটা গুগল ফর্মের পরীক্ষা। সরাসরি পরীক্ষা দিলে একরকম, এটা আরেক রকম। আচ্ছা, সীমা, সিলিকন আর ম্যাগনেসিয়াম, তবে মূল জিনিসগুলো জানলে নিশ্চয়ই পারবে।
সীমা স্তর সিলিকন আর ম্যাগনেসিয়াম। আর এই অশ্বমণ্ডলের শিয়াল আর সীমা স্তর যে ভাগ হয়েছে সেই সীমারেখা দ্বারা তাকে কি বলে? কলোরাডো বিযুক্তি রেখা। বিযুক্তি রেখাগুলো পড়বা, কোন কোন সীমারেখা কোন কোন বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। এই যে কলোরাডো বিযুক্তি রেখা, এই যেটা, বুঝছো? এরপর গুরুমণ্ডল দেখো। মিস, হ্যাঁ বলো, বিযুক্তি রেখাটাকে আরেকবার বুঝিয়ে দিবেন, মানে রেখাটা আরেকবার বলো। বিযুক্তি রেখার যে মূল ভাবটা আর কি, মানে মূল কনসেপ্টটা সেটা একটু বুঝিয়ে বলবেন। ও আচ্ছা, বিযুক্তি মানে হলো দুইটা স্তরকে পৃথক করা। এই যে দেখো এখানে এই যে কলোরাডো বিযুক্তি রেখা শিয়াল আর সীমা পৃথক করেছে। এই স্তরটা হলো এই যে উপরের যে এই যে পানির মতো চিহ্ন যেটা, এটা একটা স্তর, আর এই যে লম্বা দাগের চিহ্ন এটা একটা স্তর। এই দুইটাকে পৃথক করেছে যে স্তরটা, সেটা হলো কলোরাডো বিযুক্তি রেখা। বিযুক্তি মানে ওটাকে পৃথক করা। দুইটা স্তরের মাঝখানে আর একটা যে স্তর এসে গেছে, এটা হলো বিযুক্তি রেখা, দুইটাকে পৃথক করেছে। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এবার গুরুমণ্ডল এর বিস্তৃতি কত? 2885 কিলোমিটার। এর পানির চেয়ে এটা 4-5 গুণ ভারী, অর্থাৎ আপেক্ষিক গুরুত্বটা হলো 4 থেকে 5। আপেক্ষিক গুরুত্ব অর্থ হলো পানির চেয়ে কত গুণ ভারী। আর এটার তাপমাত্রা হলো 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। তবে নিচের দিকে আবার 3000 ডিগ্রি সেলসিয়াস। ওই যে দুইটা ভাগে বিভক্ত, বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, এই দুইটার তাপমাত্রা কিন্তু আলাদা। আর বহিঃগুরুমণ্ডলের যে উপাদান সেটা হলো প্রোফেসিমা, হ্যাঁ, আর অন্তঃগুরুমণ্ডল হলো নিফেসিমা। বুঝছো? ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম, নিকেল, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম। আর এই দুইটা বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল পৃথক করেছে আবার মোহ বিযুক্তি রেখা। খেয়াল করো, মানে দুইটা স্তর যদি আলাদা না হয় তাহলে তো একই নাম থাকতো, তাই না? বলো, গুরুমণ্ডলী নাম থাকতো। দুইটা যে ভাগ করা হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃগুরুমণ্ডল, এই দুইটাকে আলাদা করেছে আবার মোহ বিযুক্তি রেখা। এরপরে আসছে ভূগর্ভের বিভিন্ন স্তরের সংযোগস্থল বা বিযুক্তি রেখা। এই যে এগুলোকে আলাদা করেছে, এগুলো মূলত ওই আগের ছবিগুলাই একসাথে গেছে। এবার কেন্দ্রমণ্ডল দেখো। কেন্দ্রমণ্ডল, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। আমি আমি যেগুলো দাগ দিয়ে দিয়ে পড়াচ্ছি সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বারবার আসে। হ্যাঁ, এরপর দেখো, আর এর তাপমাত্রা কত কেন্দ্রমণ্ডলে? 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে যেটা পৃথক করেছে সেটা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা কয়টা আসে বলো? 3টা দেখলাম আমরা, কলোরাডো, মোহ বিযুক্তি, গুটেনবার্গ। মহাবিযুক্তি আর গুটেনবার্গ। হ্যাঁ, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল যে আলাদা করেছে, ছবিটা দেখায় আগে, একদম প্রথম দিকে যেটা ছিল। এই যে দেখো, এদিকে তাকাও, কেন্দ্রমণ্ডলটা সম্পূর্ণটা কালো কিনা বলো? একদম জি ঘন, ম্যাম। জি ম্যাম। জি মিস। বলো। জি জি ম্যাম। মিস, কাল। হ্যাঁ, কালো। আর এইটা গুরুমণ্ডলটা আবার আরেকটু আলাদা। এই দুইটা স্তর যে পৃথক করেছে, এই যে সীমারেখাটা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বুঝতে পেরেছো? জি মিস। তাহলে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে দেখলাম। এবার বলো দেখি, আহ এবার কি পড়বো? পাহাড় পর্বত, তাই না? এরপর তো আছে পর্বত, এরপরে আছে পর্বত। তোমাদের সামনে বই আছে তো? জি জি ম্যাম ম্যাম। আছে। হ্যাঁ, জি ম্যাম আসছে। আচ্ছা, তাহলে বলো তো আমাকে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কারো কোনো প্রশ্ন? না? আচ্ছা, এবার তাহলে
আমি পরের অংশগুলো দেখি। এই ছবিটা আরো স্পষ্ট করে দেওয়া আছে, একটু দেখো তো, খেয়াল করো, দেখছো তো সবাই? এই যে একদম শুরুতে শিয়াল আর সোমালিটা পৃথক করেছে, তারপর মোহ বিযুক্তি, তারপর গুটেনবার্গ বিযুক্তি। এই দেখো এই তিনটা বিযুক্তি। একদম শুরুটা শিয়াল সীমা হলো কলোরাডো, তারপরে মোহ, তারপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল যেটা পৃথক করেছে সেটা হলো গুটেনবার্গ বিযুক্তি। তোমরা বুঝতে পারছো পৃথক করেছে এই তিনটা বিযুক্তি রেখা, এই তিনটা থেকে সবসময় একটা আসে বোর্ড পরীক্ষায়। আচ্ছা, এগুলো পৃথিবীর অভ্যন্তরের এই যে সীমানাগুলো খুব সহজ করে দেওয়া আছে। এই যে কোনটা কত কিলোমিটার, এই দেখো কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল, কোনটার, তোমাদের বইয়েরই ছবি এটা। এরপর এই যে ভূকম্পন তরঙ্গ, এটা মনে আছে তোমাদের? পৃথিবীর পৃষ্ঠ জি দিয়ে ম্যাম। যে কি তরঙ্গ কেন্দ্র ভেদ করে যায়, এই তরঙ্গগুলো পড়বে। এখন পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত কি মানুষ যেতে পেরেছে? না, এটা কি যাওয়া সম্ভব? সম্ভব না। এত বেশি তাপমাত্রা, এত বেশি গভীরতা, মানুষ পৃথিবীর তুলনায় কোথায়? সবাই মিউট করে রাখো যে। আচ্ছা দেখো তো, ভূকম্প তরঙ্গ ব্যবহার করে এই পৃথিবীর স্তরগুলো নির্ণয় করা হয়। এবার দেখো পৃথিবীর যে প্রধান প্রধান ভূমিরূপগুলো, সেগুলোর মধ্যে প্রথমেই আসছে হলো পাহাড়। পাহাড় কাকে বলে মনে আছে তোমাদের? বলো তো। এই এই যে পাহাড়ের মধ্যে আবার শ্রেণী বিভাগও আছে, কত রকমের পাহাড়, তাই না? দেখো এই ভূমিরূপটা দেখো, এই হলো সমুদ্র পৃষ্ঠ। অনেক জায়গায় বলে না, পড়তে যে আমরা পাই সমুদ্র পৃষ্ঠ থেকে এত মিটার উঁচু। এই যে সমুদ্রের পানি যে উচ্চতায় থাকে সেটাকে বলে সমুদ্র সমতল। এখান থেকে কিছুটা উঁচু হলো সমভূমি, আরো উঁচু হলো পাহাড়, তারপর বেশ খানিকটা উঁচু মালভূমি, যদি উপর উপর দিকটা এরকম টেবিলের মতো সমান থাকে, ছাদের মতো সমান থাকে। এবং আরো উঁচু গুলো হলো পর্বত। এগুলো হলো ভূমিরূপ বিভিন্ন ধরনের। মিস, পাহাড়ের থেকে যেগুলো বড় সেইগুলোকে পর্বত বলে না? হ্যাঁ, এই যে দেখো এখানে বলা আছে পর্বত সাধারণত 1000 মিটারের অধিক হয়। 1000 মিটারের বেশি উচ্চতা হলেই এটাকে পর্বত বলা যাবে। আর যদি 600 থেকে 1000 মিটার হয় তাহলে সেটা পাহাড়। আবার যদি 600 নিচে হয় তাহলে সেটাকে বলে টিলা। তোমরা শোনো নাই যে সিলেটে বেশ টিলায় চা চাষ হয়, বা দেখেছো অনেকে, দেখছো না? এগুলো কিন্তু টিলা, পাহাড়ও নয়। কম উচ্চতা 600 মিটারের নিচে হলে সেটাকে বলে টিলা, 600 থেকে 1000 হলে বলে পাহাড়, এবং 1000-এর উপর হলে সেটাকে বলে পর্বত। পর্বতের সংজ্ঞাটা দেখো, ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢালের বিশিষ্ট শিলাস্তূপকে কি বলে? পর্বত বলে। পর্বত কত প্রকার আমরা পড়েছিলাম বলো? ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, ল্যাকলিত পর্বত, সঞ্চয়জাত, ক্ষয়জাত। উদাহরণগুলো ভালো করে পড়বেন। যে কোনো একটা নাম দিয়ে বলা হতে পারে যে এটা কোন ধরনের পর্বত। পারবে না? পারবে জি ম্যাম। ইনশাল্লাহ? পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখি। আর এই মানচিত্রটা দেখো, যে অংশগুলো কালো কালো সেগুলো হলো পর্বত। দেখো এই যে এশিয়া যে পর্বতমালাটা সেটা হলো হিমালয়। এক কাজ করো, লিখে নাও। খাতা আছে? বই খাতা? জি ম্যাম। জি ম্যাম। খাতা নিয়ে বসছো না? একদম সরাসরি বই থেকে প্রশ্ন আসবে না কিন্তু। আজকের লেকচার গুলা খেয়াল করো, আজকেরটা সামনের দিনটা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা। হুম, এশিয়ার যে প্রত্যেকটা মহাদেশে এক একটা এরকম বড় পর্বতমালা আছে, বুঝছো?
পর্বতমালা মানে অনেকগুলো পর্বতের সমষ্টি। এশিয়ায় যে পর্বতমালাটা আছে সেটার নাম কি বলো? হিমালয়। হিমালয়। দেখো এশিয়ায় অবস্থিত পর্বতমালার নাম হিমালয় পর্বতমালা। ইউরোপে যেটা আছে সেটার নাম আল্পস পর্বতমালা। কি পর্বতমালা? আল্পস। আল্পস পর্বত। হ্যাঁ, ইউরোপ মহাদেশে পর্বতমালার নাম হলো আল্পস। আর উত্তর আমেরিকার পর্বতমালার নাম হলো রকি পর্বতমালা। এই দেখো আমি হাইলাইট করছি, রকি পর্বতমালা। এবং দক্ষিণ আমেরিকা হলো আন্দিজ পর্বত। আরেকবার, এশিয়া হলো হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশে আল্পস পর্বতমালা, উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বতমালা। এগুলো কিন্তু একটা পর্বত না, পর্বতের বহু বচন হলো পর্বতমালা, একাধিক পর্বত। আর দক্ষিণ মিস যে পর্বত সেটা আন্দিজ পর্বতমালা। বলো মিস আমেরিকাটা কি? আমেরিকা উত্তর না দক্ষিণ? উত্তর মিস আমেরিকা রকি পর্বতমালা। হ্যাঁ হ্যাঁ উত্তর আমেরিকা হলো রকি পর্বতমালা এবং দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালা। কোন মহাদেশে কোন পর্বতমালা বুঝতে পেরেছো? জি ম্যাম। ও আচ্ছা, আফ্রিকারটা বলা হয়নি। আফ্রিকারটা হলো আটলাস পর্বত। এই যে আফ্রিকার উত্তর আফ্রিকায় সাহারা মরুভূমির উপরে আটলাস পর্বত আফ্রিকারটা। পর্বতের বৈশিষ্ট্যগুলো পড়বে, বুঝছো? যে জি ম্যাম। পর্বতমালার প্রধান বৈশিষ্ট্য বলো। ভাঁজ। ম্যাম দক্ষিণ আমেরিকা পর্বতমালার নামটা আরেকবার বলেন। আন্দিজ পর্বতমালা, আন্দিজ। এরপর হংগিল পর্বতের বৈশিষ্ট্য পড়ছি আমরা। এখানে অনেক শৃঙ্গ থাকে। শৃঙ্গ মানে কি? চূড়া। আবার পৃথিবীর দীর্ঘ এবং উচ্চতম পর্বতগুলো এই শ্রেণী। আমরা যে পর্বতগুলোর নাম একটু আগে দেখলাম সেগুলো সবই এই হংগিল পর্বতমালা। আচ্ছা, উদাহরণগুলো শিখবে। উদাহরণ বই থেকে কোনটা কোনটা কোন পর্বতমালার উদাহরণ কোনটা? এবার স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন যেটা স্তূপ পর্বত, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য ও উদাহরণ শিখবে। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়, হ্যাঁ, আর স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা হয়। আর উদাহরণগুলো দেখো, বিন্ধ্য ও সাতপুরা পর্বত ভারতের, এটা হলো স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ পর্বত, বুঝছো? এদের মধ্যবর্তী রাইন নদীর উপত্যকায়। এই জিনিসগুলো, এই যে উদাহরণগুলো শিখবে পর্বতের, পর্বতের বৈশিষ্ট্য উদাহরণ। এরপর হচ্ছে ল্যাকোলিথ পর্বত। এই যে পৃথিবীর অভ্যন্তরীণ ম্যাগমা গুলো যদি বের হতে না পারে তাহলে এরকম উঁচু হয়ে জমে থাকে, বলে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বতের উদাহরণ দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্যাক হিলস এবং হেনরি পর্বত ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। আচ্ছা, এরপর আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় পর্বত কিন্তু গম্বুজ আকৃতির হয়। ধরো প্রশ্ন থাকলে এরকম, গম্বুজ আকৃতির পর্বত কোনটি? খেয়াল করো প্রশ্নগুলো, একটু খেয়াল করো প্রশ্নগুলো এই টাইপের হবে। গম্বুজ আকৃতির পর্বত কোনটি? উত্তর, উত্তর উত্তর থাকলো মনে করো হিমালয়, আল্পস, রকি। তারপরে থাকলো একটু আগে যে উদাহরণ দেখলাম আমরা, উদাহরণ থেকে একটা ব্ল্যাক হিলস। বুঝতে পেরেছো টেকনিকটা? তার মানে এই যে ধরো গম্বুজ আকৃতির পর্বত কোন? ব্ল্যাক হিলস নাকি ফুজিয়ামা নাকি
আন্দিজ নাকি হিমালয় এরকম থাকবে। তার মানে তোমাকে খেয়াল করতে হবে কোন পর্বতের উদাহরণ কোনটা, বৈশিষ্ট্য কোনটা, বুঝছো? একটু খেয়াল করবে, একদম যে প্রশ্নগুলো একটু টেকনিক্যালি থাকতে পারে। এই যে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের ছবি দেখো, এটাকে কি বলে? জ্বালামুখ। ধরো প্রশ্ন এরকম থাকলো যে আগ্নেয়গিরির যে লাভা উৎক্ষিপ্ত হয় সেটাকে কি বলে? জ্বালামুখ। আর হ্যাঁ, জ্বালামুখ। আর এই যে জ্বালামুখ দিয়ে গড়িয়ে পড়ছে এগুলো হলো লাভা। এই লাভাগুলো বারবার সঞ্চিত হতে হতে এই আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। এরপর সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় পর্বতের অপর নাম কি বলো? সঞ্চয়জাত পর্বত। কারণ কি? ছবিটা আবার দেখো, ছবিটা আগ্নেয় পর্বতে বারবার লাভা উৎক্ষিপ্ত হয় এবং এরকম লাভা জমে জমে এই পর্বতটা সৃষ্টি হয়, এই জন্য এটাকে বলে সঞ্চয়জাত পর্বত। উদাহরণগুলো দেখো, জাপানের ফুজিয়ামা, ইটালির ভেসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো। আচ্ছা ধরো প্রশ্ন এই ধরনের থাকবে, নিচের কোনটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ? ধরো ফুজিয়ামা, হিমালয়, আন্দিজ, এরকম। ভারতের আন্দামান, নিকোবর। তোমরা কিন্তু উদাহরণগুলো ভালো করে পড়বা। এটা হলো সঞ্চয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত হলো যে কোনো ধরনের পর্বত বিভিন্ন প্রাকৃতিক শক্তি, সৌরতাপ, বায়ু প্রবাহ, হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট থাকে সেটাকে বলে ক্ষয়জাত পর্বত। ছবিতে দেখতে পাচ্ছ। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি? ক্ষয়ের চিহ্ন বর্তমান থাকে, অর্থাৎ দেখে বোঝা যায় এটা ক্ষয় হয়েছে। এই পর্বত গম্বুজ আকৃতির হতে পারে। হ্যাঁ, এটা উদাহরণ দেখো, ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভাদা, অ্যাপালেচিয়ান। এরপর আসছে মালভূমি। সমুদ্র সমতল হতে উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। দেখো এখানে কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট এরকম বলেনি, খাড়া ঢাল বিশিষ্ট হলে এটা পর্বত হবে। বলতো দেখি তাহলে আমরা পর্বতের কয়টি শ্রেণী বিভাগ শিখলাম বলতো? বলো কত? রুবিনা বলো তো। রুবিনা কত? রুবিনা 145 রোল। 139 বলো দেখি। 139 5টা হয়েছে। 5টা ভাগ। হ্যাঁ, আচ্ছা এখানে একজন, তোমার তোমার নাম বা রোল কিছু লেখা নাই, মোবাইলের নাম এটা নাকি? নাম রোল লিখো, রিনেম করো, নাহলে তো উপস্থিতি পাবা না, অ্যাটেন্ডেন্স পাবা না। আমি তো রোল নিচ্ছি। সবশেষে আমি একটু রোলগুলো একবার বলবো তোমাদের, যদি কেউ বাদ পড়ো তাহলে আমাকে বলে দিবা, পারবো না? সবার সবশেষে ক্লাস শেষে আমি রোলগুলো একবার বলবো, যদি কেউ বাদ যাও তাহলে আমাকে বলবে। অ্যাটেন্ডেন্সেও কিন্তু একটা নাম্বার থাকে, জানো তোমরা? জানো না? বলো তো। জি ম্যাম। ক্লাস অ্যাটেন্ডেন্স আগেরটা অর্ধবার্ষিকী অ্যাটেন্ডেন্স যোগ হয়েছিল, দেখেছিলে? মনে আছে? অ্যাটেন্ডেন্সও কিন্তু একটা ব্যাপার। অ্যাটেন্ডেন্সও একটা ব্যাপার, খেয়াল করছো? আচ্ছা এবার বলো। এবার আমরা আবার স্ক্রিনে যাই। কি প্রক্রিয়ায় কি কি প্রক্রিয়া মালভূমি গঠিত হয় শিখবা। কারণে মালভূমি সৃষ্টি হয়, ভূ আন্দোলন ও পাট সঞ্চালন। আচ্ছা সিলেবাস তোমাদের ঠিক আছে তো? তোমাদের কি মতামত? আমি যে পরীক্ষার সিলেবাস দিয়েছি হাফ, তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস ছিল 1 থেকে 6, তাই না? বলো তো। হ্যাঁ 1 থেকে 6, তাহলে জি ম্যাম। অধ্যায় কমই আছে।
আর কিভাবে হয় মালভূমি? লাভা সঞ্চয়ের ফলে হয়। এই সব প্রক্রিয়ায় মালভূমি হয়। অন্যান্য কারণও আছে। মালভূমির শ্রেণীবিভাগটা শিখবে কয় ভাগ? 5 ভাগ। পর্বত যেমন ছিল 5টা ভাগ, এই তোমাদের মালভূমিও 5টা ভাগ। এখন দেখো তো মালভূমির মধ্যে সমভূমি উন্নত মালভূমি যেমন তিব্বতের মালভূমি, লাভা গঠিত মালভূমি, তারপরে ক্ষয়জাত জুমেটে আসতো বলো আরেকবার বলো দেখি। চুমু চুমু কোন দিকে এটা কেমন করে আয়সা বলতেছে ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি। কোথায় কি এখন আর এখন এটা আছে আর কি আমি কি করব ক্লাসে ঢুকলে মেসেঞ্জারে যেটা আছে ওখানে লিংকে ক্লিক করতে বল ক্ষয়জাত মালভূমি মেসেঞ্জারে ক্লিক কর আপাতত লিংক ম্যাম তিব্বত মালভূমিটা কিভাবে করে? তিব্বত মালভূমিটা জি। তিব্বত সমভূমি উন্নত মালভূমি, অর্থাৎ সমভূমি। তোমাদের যে পাত সঞ্চালন করেছিলাম মনে আছে, প্লেট টেকটনিক, একটা পাত আরেকটা পাতকে ধাক্কা দিলে সংকোচন গতির ফলে একটা পাত আরেকটা পাতের উপর উঠে যেতে পারে। এই যে এরকম বই দিয়ে পড়েছিলাম মনে আছে, এই ধরো দুইটা পাত দেখতে পাচ্ছ, এই দুইটা পাত জি ম্যাম। এই কাছাকাছি আসলো, একটা আরেকটাকে ধাক্কা দিয়ে আরেকটার উপরে উঠে গেল, তাহলে এটা থেকে এটা উঁচু হলো না, এটাকে বলে জি। তিব্বতের মালভূমি। এভাবে হয়েছে, এই ফলে মানে সমভূমি এর ধাক্কা পেয়ে উপরে উঠেছে। লাভা সমভূমি হলো ম্যাম ভালো। ম্যাম ব্যবচ্ছিন্ন মালভূমিটা একটু বুঝাবেন? কোনটা? ব্যবচ্ছিন্ন? ম্যাম ব্যবচ্ছিন্ন, জি ম্যাম। লাভা হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গঠিত সঞ্চিত লাভা। আর ক্ষয়জাত হলো যদি পর্বত ক্ষয় হয়ে যায়। এই যে দেখো ব্রোকেন লাইন দিয়ে যেটা দেওয়া আছে, এই পর্বত হলো ক্ষয় হয়ে গেছে, আগে এই পর্যন্ত ছিল আর এখন এই পর্যন্ত আছে। মাথা আগে এরকম শৃঙ্গ ছিল, মানে চূড়া ছিল, এখন নাই, এটা ক্ষয় হয়ে যদি এরকম সমান হয়ে যায় তাহলে সেটাকে বলে ক্ষয়জাত মালভূমি। কিভাবে ক্ষয় হয়? বাতাস, বৃষ্টিপাত, বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে। হিমবাহ। ব্যবচ্ছিন্ন মালভূমি হলো এই যে দেখো এখানে এই পৃথিবীর সব জায়গায় কিন্তু মানে মাটিগুলো একরকম কঠিন বা নরম না, একরকম না, সব রকম। এখানে দেখো কোনো জায়গায় নিচু আবার কোনো জায়গায় উঁচু এরকম হয়ে আছে না? খেয়াল করো, বলো। হ্যাঁ। এখানে নিচু জায়গা মানে জি এখানে ম্যাম। নরম ছিল, বাতাসে বৃষ্টিতে ক্ষয় হয়ে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কত রোল? ম্যাম 143। দেরি হলো কেন বাবা? ক্লাস তো প্রায় শেষের দিকে। একটু লেট হয়ে গেছে ম্যাম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তো এতক্ষণ ট্রাই করছিলাম। আচ্ছা, তোমাদের ক্লাস ইউটিউবে দেওয়া থাকে, দেখে নিও। হ্যাঁ, আচ্ছা দেখো জি ম্যাম। খেয়াল করো তো, এই যে ক্ষয় কাজ, এর ফলে কোনো মালভূমি যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। ব্যবচ্ছিন্ন মানে হলো মানে টুকরা টুকরা অংশ। তো এই নিচু জায়গাগুলো দিয়ে মনে করো এখান দিয়ে নদী, ধরো এখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, পাহাড়ি নদী এখান দিয়ে গেছে নিচু জায়গা, যেটা ক্ষয় করে চলে গেছে নদীটা। কিন্তু এই উঁচু জায়গাগুলো আবার নদী ক্ষয় করতে পারেনি। যদি পাথর শক্ত শিলা হয় তাহলে এরকম, এটাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ অন্য মালভূমি গুলো যেমন আমরা দেখলাম এরকম একটা না, টেবিলের মতো, তাই না? দেখো আমি যে হলো এই হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, এরকম মাথাটা সমান ছিল, ছিল না? এই যে বাম পাশে দেখাচ্ছি আমি, খেয়াল করেছো? কিন্তু এটার মাথাটা সমান না, কোথাও উঁচু কোথাও নিচু, এটাকে বলে ব্যবচ্ছিন্ন, অর্থাৎ বিচ্ছিন্ন। আরেক ভাষায় হলো বিচ্ছিন্ন, একটা না না। আচ্ছা, এবার তির্যক মালভূমি। তির্যক হলো এই যে যদি কোনো অংশ এরকম দেবে যায় হঠাৎ, এটা হলো তির্যক মালভূমি। আবার অবস্থান অনুযায়ী মালভূমি আছে আলাদা। পর্বত মধ্যবর্তী মালভূমি, অর্থাৎ দুই পর্বতের মাঝখানে এরকম, এই দেখো মাঝখানে মালভূমি, চারপাশে পাহাড়, এটাকে বলে পর্বত মধ্যবর্তী মালভূমি।
আবার এটা হলো পাহাড়, আবার তার নিচে এই সমতল, এটাকে বলে পাদদেশীয় মালভূমি। আবার মহাদেশ যদি কোনো কারণে উত্থিত হয় অর্থাৎ স্থলভাগ উঁচু হলে এটাকে বলে মহাদেশীয় মালভূমি। পৃথিবীর প্রধান প্রধান মালভূমি এগুলো একটু দেখো। যে ধরো তিব্বতের মালভূমি কোন মহাদেশে অবস্থিত? কি বলবা? এশিয়ায়। এশিয়া। হ্যাঁ, এরকম। বলিভিয়ার মালভূমি, ইকুয়েডর ও বলিভিয়ার মালভূমি কোন কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। সাহারা মালভূমি, সাহারা কিন্তু মরুভূমি জানো তোমরা, তাই না? কিন্তু সাহারা মরুভূমি আবার মালভূমিও, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। এটা কোথায়? আফ্রিকা। আফ্রিকা। হ্যাঁ, এইভাবে একটু এগুলো শিখবে, উদাহরণ শিখবে, কি কি কাজে লাগে মালভূমি, এগুলো এখানে দেয়া আছে, এগুলো পড়ো। সমভূমি আছে, সমভূমি কিভাবে গঠিত হয়, সঞ্চয় ক্রিয়া, ক্ষয় কাজ, ভূ আলোড়ন, এসব ভাবে হয়। এই যে দেখো গোটা পৃথিবীর সমভূমি কোথায় কোথায় আছে, এই অঞ্চলগুলোয় আছে। এখানে এখানে টানা দাগগুলো হলো পৃথিবীর সমভূমি, এই অঞ্চলগুলো। বাকি অংশগুলো পাহাড় পর্বত, মালভূমি, বরফ আবৃত মরুভূমি, এসব। ক্ষয়জাত মালভূমির মধ্যে আছে নদী বিধৌত, নদী দ্বারা হয়। হিমবাহ দ্বারা ক্ষয় দিয়ে হয়, তরঙ্গ গঠিত মালভূমি হয়। তোমরা নিজেরা কথা বলো না, নেট করে রাখো। মরুময় মালভূমি হয়। বল এখানে ক্লিক করতে। তারপর সঞ্চয়জাত মালভূমি হয়। এই যে এই ছবিটা কিসের বলতো? প্লাবন সমভূমি। আমরা অনেকবার তোমাদের ক্লাসে এটা দেখেছি, তাই না? প্লাবন সমভূমি। এটা কিসের ছবি বলো? বদ্বীপ। একটু খেয়াল করো তো, আমেরিকা যুক্তরাষ্ট্রের এই উদাহরণগুলো দেখবে, সবকিছুর উদাহরণ খেয়াল করবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে। শোনো, প্রশ্ন থাকলো মনে করো এরকম যে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় কোন ধরনের সমভূমির সৃষ্টি হয়েছে? বলতে হবে বদ্বীপ সমভূমি। বদ্বীপ। হ্যাঁ, বদ্বীপ সমভূমি। বদ্বীপ এক ধরনের সমভূমি, যেমন বাংলাদেশ একটা বদ্বীপ সমভূমি। হিমবাহ সমভূমি, তারপরে লোয়েস সমভূমি। লোয়েস জিনিসটা দেখো তো, লোয়েস এই যে দেখছো চীনের হোয়াংহ, এই হোয়াংহ হলে নদীটার নাম। এই যে এটা নদী, হ্যাঁ, এই সাইডে যে ছোট ছোট বিন্দু দিয়ে যে অংশটা চিহ্নিত করা, এই অংশটা হলো এই মরুভূমির ধুলোবালি, গোবি সাহারা মরুভূমির ধুলোগুলো দীর্ঘদিন ধরে উড়ে এসে এসে এখানে একটা সমভূমি সৃষ্টি করেছে, সেটাকে বলে লোয়েস সমভূমি। এই যে দেখো দ্রুতগামী বায়ু প্রবাহ অনেক সময় শত শত কিলোমিটার দূর পর্যন্ত মৃত্তিকা বহন করে আনে। চীনের পূর্ব দিকে এরকম একটা সমভূমি হয়েছে লোয়েস সমভূমি। তো ধরো প্রশ্ন থাকলো যে লোয়েস সমভূমি কোথায় অবস্থিত, তখন কি বলবে? চীনে। চীন। হ্যাঁ, এবার আছে হ্রদ সমভূমি। এটা হলো সাহারা মরুভূমির মাঝখানে চাঁদ, চাঁদ নামে একটা হ্রদ আছে, চাঁদ নামে একটা দেশও আছে, বুঝছো, আফ্রিকায়। ওই হ্রদে এই মাটি জমে জমে এই মাঝখানে মাঝখানে যে কালো অংশগুলো দেখছো, এই বড় হ্রদের মাঝখানে এগুলো সমভূমি গঠিত হয়েছে, এটাকে বলে হ্রদ সমভূমি। এরপর আছে লাভা সমভূমি, যেটা আগ্নেয়গিরির অনুপ্তাপ থেকে হয়। আরো আছে উপকূলীয় সমভূমি, যেটা সমুদ্রের উপকূলে হয়। তাহলে এই অধ্যায়টা আসলে বেশ বড়, তাই না? জি ম্যাম। আমাদের আর 1 মিনিট মাত্র সময় আছে। আমি একটু রোলগুলো বলি, একটু খেয়াল করো তো, যদি কেউ বাদ দিয়ে থাকো তাহলে আমাকে বলো। 108, 149, 118, 114, 106, 145, 139, 119, 136, 111, 117, 143। আর কি আছে বলো তো? ম্যাম 148। ম্যাম 153। 153, ম্যাম 140। 140, ম্যাম 148। 148, হ্যাঁ দিয়েছি। ম্যাম 147। 147 আর ম্যাম 119। 119 দিয়েছি। ম্যাম 155। 155 আর
ম্যাম 120 120 হ্যাঁ দিচ্ছি ম্যাম 153 153 আচ্ছা শোনো তোমরা 1 2 3 অধ্যায় প্রথম পত্রে পড়ে ফেলো কোনো অসুবিধা হলে সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমাকে বলবে হ্যাঁ আর দ্বিতীয় পত্রে 1 2 3 অধ্যায় দ্বিতীয় পত্র ধরবো কালকে প্রথম পত্রের অল্প তোমাদের কোনো অসুবিধা থাকলে বলবা সেটা প্রশ্নের উত্তর দিয়ে আমি চলে যাব ম্যাডাম 156 56 আচ্ছা